আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে, ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছেন। আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। এর সাথে রয়েছে আজকে দুপুরে যে বিখ্যাত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেছিলাম, তার সর্বশেষ আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল ভোর 4:40-এ চার্টার্ড বিমান অর্থাৎ ভাড়া করা বিমানে চড়ে 12-13 জন সফর সঙ্গী সহ সামরিক প্রহরায় অত্যন্ত গোপনীয়তার সাথে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি প্রথমে তুরস্কে গিয়েছেন। কেন এই রাগঢাক, কেন এই গোপনীয়তা? তার সাথে যে 12-13 জন সফর সঙ্গী ছিলেন, তার মধ্যে 2 জন হলো বর্তমানের আমলা, 2 জন হলো সাবেক আমলা, 2 জন ইউনূস সেন্টারের। তবে তার মধ্যে লামিয়া মোর্শেদ এবার তার সফর সঙ্গী হননি এবং যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন এবং তার ব্যক্তিগত প্রহরী যারা তার সাথে থাকেন, তারা মিলে তুরস্কে গিয়েছে। তুরস্কে যাবার পরে তুরস্ক এবং পাকিস্তানের তুরস্ক এম্বাসির যৌথ আয়োজনে তিনি একটি মিটিং করেন, যে মিটিং এ উপস্থিত ছিলেন মূলত ওআইসি ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে সূচনা বক্তব্য দেন ডক্টর ইউনূস। এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে নির্বাচনটি আর কদিন পরেই সম্ভবত 3রা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ডক্টর খলিলের পক্ষে ক্যাম্পেইন করবার জন্যই তিনি তুরস্কের এই সভায় বক্তৃতা করেছেন এবং তিনি সেই সভায় বক্তব্যে বলেছেন যে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তার অত্যন্ত বিশ্বস্ত এবং তিনি মনে করেন যে ডক্টর খলিল যদি এই সভাপতি পদে নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের পক্ষে তিনি সারা পৃথিবীতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ডক্টর খলিল খুবই ইনোভেটিভ আইডিয়ার অধিকারী একজন মানুষ, খুবই নতুন এবং সৃজনশীল আইডিয়া তার মাথা থেকে আসে, যেটা ডক্টর ইউনূস নিজেই তার প্রমাণ, এবং তারুণ্যকেও ডক্টর খলিল ধারণ করেন। সো পৃথিবীর তারুণ্যের পক্ষে ডক্টর খলিল নির্বাচিত হলে সোচ্চার থাকবেন এবং জাতিসংঘে দেখা গেছে যে এখানে মোটামুটি বড় বড় দেশগুলোর স্বার্থ সংরক্ষিত হয়, ছোট দেশগুলোরা বরাবরই উপেক্ষিত থাকে, কিন্তু ডক্টর খলিল নির্বাচিত হলে তিনি ছোট দেশগুলোর স্বার্থের সপক্ষে একটা স্ট্যান্ড নেবেন। এই সব কারণে তিনি ডক্টর খলিলকে জেতানোর জন্য ওআইসি ভুক্ত দেশগুলোর উপস্থিত যেসব প্রতিনিধি ছিলেন তাদের প্রতি অনুরোধ করেন। এই যে চার্টার্ড বিমানে তিনি তুরস্ক গেলেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের পয়সায় ভাড়া করা। এটা ইউনূস সেন্টার কিংবা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্থে নয়, অর্থাৎ সরকারি অর্থায়নে তিনি বিমান ভাড়া করে তার সফর সঙ্গীদের নিয়ে তুরস্কে গিয়েছেন এবং তুরস্কের এই সভা শেষে তিনি গিয়েছেন প্যারিসে এবং প্যারিসে তিনি আজকে তার ব্যক্তিগত কাজ এবং ঈদ এসব মিলিয়ে তিনি আজকে ব্যস্ত সময় কাটাবেন। আগামীকাল প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি আরো একটি মিটিং করবেন এই ডক্টর খলিলের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, বিভিন্ন তার পরিচিত সাবেক কূটনীতিক, বর্তমান কূটনীতিক এবং প্রভাবশালী অনেককেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই সভায় এবং সেখানেও তিনি ডক্টর খলিলকে নির্বাচনে বিজয়ী করবার পক্ষে বক্তব্য রাখবেন। ব্যক্তিগত আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ডক্টর খলিলের
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ডক্টর ইউনূস মনে করে যে ডক্টর খলিল যদি এই পদে জয়লাভ করে তাহলে বর্তমানে বাংলাদেশে অন্তত 2029 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস প্রায়শই কথায় বলেন যে বর্তমান যে তারেক রহমান সরকার এটি তার সরকারেরই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ এবং তিনি এই সরকারের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেই মনে করেন। এই যে প্যারিসে তিনি যে বক্তৃতা দেবেন, তুরস্কে যে নিজে বক্তৃতা করলেন, এই দুই জায়গাতেই তিনি বলেছেন যে ডক্টর খলিলকে নির্বাচিত করতে এবং তিনি তার নিজের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি জাতিসংঘের মহাসচিব পদে আগামীতে নির্বাচন করবেন এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলে এবং বাংলাদেশে তাদের যে নিয়ন্ত্রণ বর্তমানে আছে সেটা 2035 পর্যন্ত সম্প্রসারিত হবে, অর্থাৎ 2035 পর্যন্ত বাংলাদেশ তাদের গ্রিপে থাকবে। সো ডক্টর খলিলের জন্য যেমন ক্যাম্পেইন করছেন তেমন ডক্টর ইউনূস নিজের জন্য ক্যাম্পেইন করছেন এবং ডক্টর ইউনূস মাল্টিপল অপশন খোলা রেখেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবার স্বপ্ন কিন্তু এখনো পরিত্যাগ করেননি। এর পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্ন এখন দেখছেন এবং এখন কথা হলো যে ডক্টর খলিলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন ডক্টর ইউনূস, তাহলে কেন এই গুঞ্জন উঠছে যে ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন, তিনি কি আর দেশে ফিরবেন না? এর অন্যতম একটা কারণ হলো যে তিনি সাধারণত যখন ট্রাভেল করেন তার যাবার ব্যাপারে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, সবাইকে বলা হয় তিনি প্রায় বিদেশে যান এবং তিনি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। এর বাইরেও এবার যে তিনি গিয়েছেন তিনি সাধারণত তার সাথে অনেক বেশি লাগেজ থাকে না, কিন্তু এবার তিনি ব্যক্তিগত ব্যবহার্য প্রচুর জিনিসপত্র এই ভাড়া করা বিমানে নিয়েছেন এবং গোপনীয়তার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন। এ কারণেই এই আলোচনাটা উঠেছে যে ডক্টর ইউনূস বোধহয় পালিয়েই গেলেন এবং সহসা তিনি দেশে ফিরবেন না। এবং এর পেছনে যে কারণটা বললাম যে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে আমেরিকা ভারত এদের সম্পর্কের যে নতুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। সো তিনি যেহেতু খুব শিয়ানা মাল, সুতরাং তার এই মুহূর্তে একটু সরে থাকার একটা প্রবণতা থাকতে পারে। যাই হোক, তিনি ফিরবেন কিনা সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারবো। তবে এই মুহূর্তে তিনি ডক্টর খলিলের ক্যাম্পেইন এবং তার আড়ালে নিজের ক্যাম্পেইন করা নিয়ে ব্যস্ত। তো এই হলো ডক্টর ইউনূসের দেশ ত্যাগ এবং সম্ভাব্য পলায়নের কাহিনী। এছাড়াও আজকে যখন আমি এই বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে এপিসোড করলাম, অনেকেই জানতে চেয়েছেন যে এখন সে কোথায় কেমন আছে। তো তার সর্বশেষ আপডেটের জন্য আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই। আজকে যেটা হয়েছে যে আজকে চিড়িয়াখানায় অসংখ্য মানুষ গিয়েছে, একেবারে বাদ ভাঙা ভিড় যাকে বলে। এমনিতেই এসব উৎসবের দিনে চিড়িয়াখানা অনেক মানুষ যায়, তবে এবারের দর্শনার্থীদের প্রধান দাবি ছিল তারা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে। একদিকে বিশ্ব গণমাধ্যমের আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন বাংলাদেশের ঢাকার মানুষের মানে দর্শনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সবাইকে অনেক ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি রাজনীতির যে টার্নিং পয়েন্ট, এটি সম্ভবত আগামী জুন মাসের মধ্যে একটা সেটেলমেন্টের দিকে যাচ্ছে। একেবারে সহজ সরল বাংলায় বলি, যদি জুন জুলাই আগস্ট এই 3টি মাস বিএনপি টিকে থাকতে পারে, তাহলে বাকি যে সময়টি রয়েছে, অর্থাৎ সামনের যে দিনগুলো, এটা তাদের জন্য অনেকটা নিরাপদ হবে। আর যদি জুন জুলাই আগস্ট এই সময়টি সরকার পার করতে না পারে, সরকার যদি ভুল করে, তাহলে সেই ভুল সামাল দেওয়া তাদের জন্য খুব কঠিন হয়ে পড়বে।
রাজনীতির একটা মূল ব্যাপার হলো যে সিংহাসন এমন একটা ব্যাপার, ওখানে বসার পরে প্রায় সবাই একই ভুল করে, আর যারা ভালো করার তারা প্রায় সবাই একই ভালো কাজ করে। আমাদের যে বাংলাদেশে যে সিংহাসনটা এই মুহূর্তে যেটা আছে, এটা তারেক রহমান সাহেব বসুন, জিয়াউর রহমান সাহেব বসুন, খালেদা জিয়া, শেখ হাসিনা, অথবা ধরুন এরশাদ, যারাই বসেন না কেন, কতগুলো সমস্যা, মৌলিক কতগুলো সমস্যা এবং মৌলিক কতগুলো সম্ভাবনা, এগুলো সকলের জন্য সেম। আর এর সঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, অভাব আসে, অভিযোগ আসে, তখন এগুলো একেবারে রীতিমতো এক একজনের উপর বোঝা হয়ে দেখা দেয়। তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন, ঠিক সেই সময়টাতে বাংলাদেশের ডিপ স্টেটের একটা খেলাধুলা চলছিল। তো সেক্ষেত্রে তিনি যে ক্ষমতায় এলেন, নির্বাচিত হলেন, এর পেছনে দিল্লির গ্রিন সিগন্যাল না ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল, এর পেছনে জনগণের ভোট নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষপাতিত্ব, এর পেছনে জামাত এবং বিএনপির যে একটা আমি এবং মামুদের সমঝোতা, নাকি সত্যিকার অর্থে একটি সরকারি দল, বিরোধী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ এবং রাষ্ট্র এবং সরকার এর মধ্যে সমন্বয় করছে। এই বিষয়গুলো ভিন্ন মাত্রায় আলোচনা হতে পারে। এর কারণ হলো কেউ বুকে হাত দিয়ে বলতে পারছে না দৃঢ়তার সঙ্গে যে এটাই সত্য। অর্থাৎ তারেক রহমান সাহেব আমেরিকার গ্রিন সিগন্যালে আসছেন, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। তিনি দিল্লির গ্রিন সিগন্যালে এসেছেন, সন্দেহ করা হচ্ছে, কিন্তু এটা যে ফ্যাক্ট কেউ বলতে পারছেন না। ফলে কি হলো, যখন কোন একটা বিষয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়, সন্দেহ তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয়, মানুষ সিদ্ধান্ত নিতে পারে না, তখন কি হয়, সেখানে কাঙ্ক্ষিত ফলাফল আসে না। যার কারণে সরকারের কাজে এখনো পর্যন্ত কোনো গতি আসেনি। গত 100 দিনে একজন বলার চেষ্টা করছেন যে ডাউন টু আর্থ। ডাউন টু আর্থ মানে বো করা, মানে মাথা নিচু করে কাউকে কুর্নিশ করা, কিংবা আপনি সেজদা করা, কাউকে সেজদা করা, বিনয়ী হওয়া। এই কথাগুলো আপনি ইংরেজিতে যদি বাগধারা আকারে প্রকাশ করেন, যেমন বাংলা আল্লালের ঘরে দুলাল, এরকম, তো এরকম যদি আপনি প্রকাশ করেন তাহলে ডাউন টু আর্থ। অনেকে বলার চেষ্টা করছেন যে গত 100 দিনে তারেক রহমান বা সরকারের যদি কোনো সফলতা থাকে তাহলে ডাউন টু আর্থ, অর্থাৎ তিনি যে সহজ সরল আচরণ করেছেন, বিনয়ী হয়েছেন, অনাড়ম্বর জীবনযাপনের একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, ভদ্রতা দেখিয়েছেন, এটাই ওনার অর্জন। এর বাইরে সরকারি কাজকর্মে আসলে তিনি তেমন কিছুই দেখাতে পারেনি, বরং অনেক ক্ষেত্রে অনেক কিছু মুখ থুবড়ে পড়েছে। এই বাস্তবতায় যেটি হলো যে তার বিদেশ সফর, সবাই আশা করেছিল যে তিনি দিল্লিতে যাবেন আগে, সেখানে গিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন, শেখ হাসিনার সাথে সম্পর্ক, বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এই সকল বিষয়ে আলাপ আলোচনা হবে। এর কারণ হলো যারা মনে করতেন যে দিল্লির গ্রিন সিগন্যালে মূলত তারেক রহমান সাহেব আসছেন, তাদের এক্সপেকটেশন ছিল এরকম। গত 100 দিনে যেটা দেখলাম সেটা হলো দিল্লির সঙ্গে তারেক রহমান সাহেবের কোনো সম্পর্ক তৈরি হয়নি। তারপর দিল্লির সাথে আরো নতুন নতুন কতগুলো সমস্যা তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের সমঝোতা তো দূরের কথা, এখন অতীতের যে কোনো সময়ের চাইতে আওয়ামী লীগের সাথে বিএনপির যে দূরত্ব, সম্পর্ক, শত্রুতা, এটি এতটা প্রকার আকার ধারণ করেছে যে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করার জন্য বিএনপি বন্দুক হচ্ছে, আর বিএনপির যারা প্রতিপক্ষ তারা
আওয়ামী লীগকে দিয়ে বিএনপিকে শান্টিং দেওয়ার জন্য, বিএনপিকে হেনস্থা করার জন্য তারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলাচ্ছে। আর প্রেক্ষিতে স্বয়ং তারেক রহমান সাহেব তিনি বলেছেন যে বিতাড়িত শক্তির সঙ্গে অনেকে গোপনে হাত মিলাচ্ছে। বাংলা কথায় তিনি জামাতকে, এনসিপিকে ইন্ডিকেট করেছেন। এর মধ্যে যে কথাটি শোনা যাচ্ছে সেটি হলো তিনি চীন যাবেন। এর আগে তার পররাষ্ট্রমন্ত্রী ঘুরে এসেছেন, তার দলের যারা নেতাকর্মী তারা ঘুরে এসেছেন। আর এই মুহূর্তে সেই ছাত্র দলের কিছু নেতৃবৃন্দ তারা চীন ভ্রমণে যাবেন এবং এর আগে আবার সাদিক কায়েমের নেতৃত্বে জামাতের যে ছাত্র শিবির তাদের নেতৃবৃন্দ চীন ভ্রমণ করে আসছে। চীন গত 100 দিনে সবার সঙ্গে সম্পর্ক রক্ষা করেছে, এমনকি তাদের সঙ্গে দিল্লিতে শেখ হাসিনা এবং বাংলাদেশে যারা আছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সঙ্গে তাদের সম্পর্ক ওপেন সিক্রেট। জিজ্ঞেস করলে তারা বলবে যে অবশ্যই তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং থাকবে সে যোগাযোগ। চীন এরকম একটা রাষ্ট্র। তো সেই চীন সফরে তারেক রহমান সাহেব যাচ্ছেন, কিন্তু there is no concrete agreement, there is no perfect assurance or nothing concrete agenda। তারপর তিনি বেজিং এ যাচ্ছেন। তো তিনি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ তিনি যেতে পারেন, যাবেন। চীনের সরকারের পক্ষ থেকে নিমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সময় নির্ধারিত হয়নি। কিন্তু এতে করেই দিল্লির মাথা খারাপ হয়ে গেছে। এর কারণ হলো যে অতীতে যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় ছিল তখন চীনের সঙ্গে তাদের একটা কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছিল এবং বাংলাদেশে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আসামের উলফা এবং অন্যান্য যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তারা বাংলাদেশকে নিজেদের অভয়ারণ্য মনে করত। ঢাকাতে থেকে, সীমান্তে থেকে তারা সেই বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালাতো এবং চীন এদেরকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে সহযোগিতা করত। এবং এরকম একটি অস্ত্রের চালান, 10 ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে এবং সেখানে ভারতীয় এটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করার পর তারা এমন ভাবে মিডিয়াকে দিয়ে এই কাজটি উন্মুক্ত করে দেয় যে এই অস্ত্র চোরাচালানের সঙ্গে রাষ্ট্র জড়িত, রাষ্ট্রীয় সিদ্ধান্তে হচ্ছে, এই বিষয়গুলো আর রাষ্ট্র হজম করতে পারেনি। ফলে সেই অস্ত্র চোরাচালান মামলায়, 10 ট্রাক অস্ত্র মামলায় বিএনপির অনেক নেতা, জামাতের নেতা, স্বয়ং তারেক রহমান এবং জনাব তৎকালীন সেই সময়টাতে মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, সবাই প্রায় আরেকটু হলে ফাঁসিতে ঝুলে পড়তেন। আল্লাহ তাদেরকে বাঁচিয়েছে। তো সেই কারণে কি হলো যে চীন সম্পর্কে, চীন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এবং চীন এবং বিএনপি সম্পর্কের ব্যাপারে সব সময়টিতে দিল্লি ভীষণ রকম ভাবে উদ্বিগ্ন এবং কোন অবস্থায় তারা সর্বশক্তি দিয়ে হলেও এই যে চীন এবং বাংলাদেশের সম্পর্কটি এটি যেন কৌশলগত না হয়, এটি যেন সামরিক একটা জোট না হয় এবং বাংলাদেশের ভূমি যেন কোনো অবস্থাতে চীন ব্যবহার করতে না পারে, এই বিষয়ে দিল্লি
মানে তাদের সর্বশক্তি নিয়োগ করবে। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সরকার তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করবে চীনের অর্থায়নে। উত্তরবঙ্গে একটি চীনা হাসপাতাল তৈরি হবে, বিমানবন্দর তৈরি হবে, ইত্যাদি আরো অনেক কিছু। এবং এটা হওয়া মানেই ওই অঞ্চলে যে সকল ভারতীয় রাষ্ট্র রয়েছে সেখানে চীনের নজরদারি বাড়তে থাকবে এবং ভারত এটা কখনই করতে দেবে না। এমনকি বিএনপি যে নিজস্ব অর্থায়নে পদ্মা ব্যারেজ করতে চাচ্ছে 36,000 কোটি টাকা ব্যয়, এখানেও চীন হয়তো পুঁজি বিনিয়োগ করতে পারে, যেভাবে পদ্মা সেতুতে আমাদের অর্থায়নে আমরা করেছি, কিন্তু আমাদের এই অর্থায়নে বিশ্বব্যাংকের বাইরে গিয়ে এখানে কিন্তু চীনের একটা বিশাল বিনিয়োগ আছে। তো সেক্ষেত্রে পদ্মা ব্যারেজে চীনের বিনিয়োগ থাকতে পারে। তো এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য জনাব তারেক রহমান সাহেব বেইজিং এ যাবেন, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হলো এই বেইজিং ভ্রমণে গিয়ে কিন্তু শেখ হাসিনার কপাল পুড়েছে। তিনি 2024 সনের নির্বাচনে বিজয়ী হওয়ার পরে সামহাও তার ভিতরে একটা প্রচন্ড আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি অনন্তকাল ক্ষমতায় থাকবেন। তার আত্মবিশ্বাস জন্ম নিয়েছিল যে তিনি যা ইচ্ছে তাই করতে পারেন, এক হাতে চীন আর এক হাতে ভারত, এটা তিনি হ্যান্ডেল করতে পারেন। কিন্তু টেকনিক্যাল কারণে, বিভিন্ন কারণে তার আশেপাশে ভারতের লোকজন এতটা শক্তিশালী ছিল, কি সেনাবাহিনীতে, কি পুলিশ বাহিনীতে, কি সিভিল সার্ভিসে, শেখ হাসিনা মানে দিল্লির বাইরে যদি এক পা সামনে এগোতেন, অমনি দিল্লির যারা লোকজন আছে তাকে টেনে হেঁচড়ে একেবারে কলকাতার দিল্লিতে নিয়ে অপমান করিয়ে আনতেন। আপনারা জানেন যে দিল্লিতে মানে শেখ হাসিনার পতনের আগে শেখ হাসিনা একবার কলকাতাতে গেলেন, একবার দিল্লিতে গেলেন নরেন্দ্র মোদীকে দেখা করার জন্য, এবং তাকে যেভাবে এয়ারপোর্টে রীতিমতো অপদস্থ করা হলো। একজন খুবই যাকে বলা হয় অপরিচিত উপমন্ত্রী পর্যায়ের লোক পাঠিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হলো। এটা ওই যে দিল্লির যারা বাংলাদেশের দিল্লির দাস বা দাসী ছিল, তারাই এই শেখ হাসিনাকে এই অপমানটা করিয়েছে, যেন সে তার যে অহমিকা বোধ এটা কমে। শেখ হাসিনা এখান থেকে বের হয়ে আসার জন্য সে জো বাইডেন সরকারের সাথে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছে। এবং সে যখন বেইজিং এ ছুটে গিয়েছিল তখন এই কোটার বিরোধী আন্দোলন বাংলাদেশে প্রবল আকার ধারণ করে। কিন্তু বেইজিং তাকে এই যে তারেক রহমান সাহেবকে যে শর্তগুলো বেইজিং দেবে, ঠিক সেম শর্তগুলো শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল। শেখ হাসিনা যদি সেটা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে ফেলতেন, অ্যাকসেপ্ট করে ফেলতেন, তাহলে ভিন্ন ইতিহাস হতো। তিনি সময় নিয়েছিলেন বা গড়িমসি করেছিলেন, এবং বৈঠকটি ছিল একেবারে সরাসরি চীনের প্রেসিডেন্টের সঙ্গে। ইটস নট এ ম্যাটার অফ জোক। ওই সময়টাতে ওই তার সফর সঙ্গীদের মধ্যে হয়তো দিল্লির দাস দাসী ছিল, তারা বুঝিয়েছে যে দেখেন বাংলাদেশের চারিদিকে রয়্যাল লোকজন এভাবে বসে আছে, আপনি এরকম একটা জিনিস করে যাওয়ার সাথে সাথে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে আপনাকে ফায়ার করা হবে। গদিচ্যুত তো পরের ব্যাপার, ক্ষমতা তো পরের ব্যাপার, আপনাকে একেবারে ঢাকা এয়ারপোর্টে গুলি করে দেবে ডাইরেক্ট। এবং মানুষ দেখেন একবার ভয় পেয়ে গেলে না, বারবার শুধু তার মধ্যে সে ভয় প্রবল আকার ধারণ করে, আত্মবিশ্বাস থাকে না।
শেখ হাসিনার মনে প্রথম ভয় তৈরি হয়ে যায় সেই শাপলার ঘটনা। প্রথম ভয় হয় আসলে গণজাগরণ মঞ্চ, তারপরে শাপলার ঘটনা, তারপরে 2013 সনের জ্বালাও পোড়াও আন্দোলন, 2015-16 সনের জ্বালাও পোড়া আন্দোলন। এবং ওই সময়টাতে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, ভারত পুরো শেখ হাসিনাকে কবজা করেন এবং তাকে একটা পাপেট বানানোর চেষ্টা করে। এবং ওই সময়টাতে কিছু মানুষ ছিলেন পুলিশে, কিন্তু শেখ হাসিনা জানতেন যে এরা রয়ের এজেন্ট। তো এভাবে শেখ হাসিনাকে আসলে করোনার সময়টাতে আরো ভয় দেখে রীতিমতো বন্দি করে ফেলা হলো, তাকে জনবিচ্ছিন্ন করে ফেলা হলো। এবং যেহেতু তিনি তার রাজনৈতিক যে উইং, নেতা, কর্মী, জনগণ, এদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না 2021 সনের পর থেকে বা 20 সনের পর থেকে। পুরো সময়টা তিনি একটা কাচের ঘরে তিনি বসবাস করতেন। ফলে তাকে ভয় দেখানো, কনফিউজ করে দেওয়া, তার সিদ্ধান্ত থেকে তাকে বিচ্যুত করা খুব সহজ একটা বিষয় ছিল। ফলে তিনি বেইজিং এ থেকে অনেকটা অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে, ভগ্ন মনোরথ হয়ে বাংলাদেশে এলেন। এসে একটা সংবাদ সম্মেলন করলেন এবং ওই একটা সংবাদ সম্মেলনে মুখ ফসকে রাজাকারে নাতিপুতি বের হয়ে গেল। পুরো জিনিস নিয়ন্ত্রণের বাইরে, শেষ হয়ে গেল। ঠিক সেই ঘটনা ঘটতে যাচ্ছে তারেক রহমানের ক্ষেত্রে। একই ঘটনা। তারেক রহমান সাহেব প্রাণান্ত চেষ্টা করেছিলেন দিল্লির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য, কিন্তু দিল্লি যেভাবে শেখ হাসিনাকে কবজা করেছিল তার চাইতেও অপমানজনক ভাবে তারেক রহমান সাহেবকে এমন কিছু শর্ত দিয়ে, এমন কিছু পরিস্থিতি তৈরি করে, এমন কিছু করতে হয়তো দিল্লি বলেছে যে এটা তারেক রহমান সাহেব বা তার লোকজনের পক্ষে আদৌ সম্ভব না। যেমন তারেক রহমান সাহেব চাইলেও কিন্তু এখন শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে পারবেন না, তিনি সব হারাবেন। তখন দিল্লি যদি এটা ভাবে বলে যে আমাদের সঙ্গে নেগোসিয়েশন করতে হলে আওয়ামী লীগকে প্যাসেজ করে দিতে হবে, এটা তো বিএনপি পাচ্ছে না। আবার এদিকে তিনি যে দিল্লিকে রাগিয়ে বেজিং এ যাচ্ছেন, বেজিং এ যাওয়ার পর বেজিং যে জিনিসগুলোর কথা বলবে, যে কাজগুলো করতে বলবে, যদি সেই উলফাদের কথা আবার আসে, যদি 7 সিস্টারের কথা আবার আসে, যদি সামরিক ঘাঁটির কথা আসে, তাহলে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে? আর যদি বেজিং এর সাথে জাস্ট যে কোনো একটা সমঝোতা চুক্তি হয়, সেই সমঝোতা চুক্তি হলে আমেরিকা দেখে বসবে। আবার বেজিং এর সাথে যে একটা সমঝোতার স্বাক্ষর হবে, তার আগে তো বলবে যে আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি করেছেন, ওই চুক্তি অনুযায়ী তো আপনি আমার সঙ্গে কোন সামরিক, বেসামরিক, বাণিজ্যিক চুক্তি করতে পারবেন না আমেরিকার অনুমতি ছাড়া। ফলে আপনার সাথে আলোচনা করে আমাদের লাভ কি? আগে ক্যান্সেল ইট, আগে আমেরিকার ওই চুক্তিটি ক্যান্সেল করেন, তারপর আমাদের সঙ্গে আসেন। এখন বলেন তো কোনটা করবে? এই যে ত্রিমুখী যে সমস্যা, এই সমস্যার আবর্তে জনাব তারেক রহমান সাহেব যে বেইজিং যাবেন, আবার সেখান থেকে কিছু নিয়ে আসবেন, কি মনে হচ্ছে আপনার কাছে? খুব সহজ? মোটেও সহজ নয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।